নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখানে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা হলো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কুমরি দুর্গাপুর জিসি রোডের জিংরি নদীর উপর একটি নির্মাণাধীন ব্রিজ। আমরা এই ব্রিজে এসেছি। এই গার্ডারটা আমরা স্ট্রেসিং দেবো বা টেনশনিং দেবো। এটা একটা পোস্ট স্ট্রেসড গার্ডার। আর এটা এই স্ট্রেসিংয়ের জন্য যা যা প্রয়োজন, যেসব যন্ত্রপাতি প্রয়োজন, আমরা তা এখন একটু একটু করে দেখব। আর তার আগে বলে রাখি, এই স্ট্রেসিংয়ের এই কংক্রিটিং সিস্টেম, তারপর এই যে আমরা ওয়্যার দেখতেছি, এই ওয়্যার যে ডাক পাইপের ভিতর দিয়ে যাচ্ছে, তার যে প্রোফাইল আছে, সেই প্রোফাইল কীভাবে সেটিং করতে হয়, শাটার কীভাবে সেটিং করতে হয়, কংক্রিট কীভাবে ডিজাইন করতে হয়, সেই কংক্রিট কীভাবে কাস্টিং করতে হয়, ইত্যাদি বিষয় জানতে চাইলে আমরা এই ভিডিওতে অবশ্যই এত কিছু বলবো না। যদি আপনাদের জানার আগ্রহ থাকে, কমেন্টে সেটা লিখে দেবেন, মন্তব্য করবেন। ইনশাল্লাহ আমরা সেই সব বিষয়ে ছোটো ছোটো ভিডিও বা আপনাদের চাহিদা অনুযায়ী বড় ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। এখন আমরা দেখব এই কী যন্ত্রপাতি আমাদের এখানে লাগতেছে। স্থানীয়ভাবে যেসব যন্ত্রপাতি আমরা সংগ্রহ করতে পারছি, যেগুলি দিয়ে কাজ করবো, সেইগুলি এখন আপনাদের সামনে আমরা দেখাবো। তার আগে একটু বলে রাখি, যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখতে চান এবং আপডেট পেতে চান, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজে যারা আছেন, তারা পেজটিকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট করে নিয়মিত উৎসাহ ও পরামর্শ দেবেন। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, এটা হলো জ্যাক, হাইড্রোলিক জ্যাক। এই জ্যাক হাইড্রোলিক প্রেসারে এই র্যামটা বাইরের দিকে চলে আসবে। এইখানে আছে এই ওয়্যার, এই গ্রিপের সাথে লাগানো আছে। সেই গ্রিপটা এটাকে বলে মাস্টার গ্রিপ। সেই মাস্টার গ্রিপ জ্যাকের সাথে বাইরে বেরিয়ে আসবে, আর সেদিকে এই বলের কারণে এই ওয়্যারগুলি বাইরের দিকে আসবে। এবং ওই পাশে ঠিক এই গার্ডারের এটা একটা প্রান্ত, ওই পাশে আরেকটা প্রান্ত আছে। সেই প্রান্তে এরকম আরেকটা জ্যাক থাকবে। দুই দিক থেকে দুটা জ্যাক যখন এভাবে টান দেবে, টান দেওয়ার সময় মাঝখানে এই যে কেবলটা আছে, এটা এখানে টেনশন সৃষ্টি হবে। সেই টেনশনে এই গার্ডারটা দাঁড়িয়ে থাকবে। আর যে প্রোফাইলের কথা বলছিলাম, প্রোফাইলটা সামান্য একটু বলে রাখি। এটা প্রোফাইলটা এরকম সোজা না, ভিতরে যে ডাক পাইপ সেটা এরকম সোজা না, এরকম একটা ওয়েব আছে, নিচের দিকে ঝুলে আছে। দুই পাশ থেকে টান দিলে এটা এরকম সোজা হওয়ার চেষ্টা করবে। আর এই সোজা হওয়ার চেষ্টা করলে গার্ডারটা একটু উপরের দিকে উঠবে। কতটা উপরের দিকে উঠবে তা আমরা মার্ক করব, এবং মার্ক করে আমরা এটাও মাপ নেব। এটাও মাপের একটা অংশ। আর এদিকে আবার একটু আমরা দেখি, এটা হচ্ছে মাস্টার গ্রিপ। এই গ্রিপ মূলত অস্থায়ীভাবে ব্যবহার করা হয়, টেম্পোরারিলি। এটা কেবল টান দেওয়ার পরে এই গ্রিপগুলি আবার ব্যবহার করা হবে। এটা হচ্ছে জ্যাক। আর এখানে আরেকটা ডিস্ক আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হলো লাইভ গ্রিপ। এটা এখানে পার্মানেন্টলি থেকে যাবে, এবং এটা যখন বাইরের দিকে আসবে, এটা চাপ দিয়ে এমনভাবে ধরে রাখবে। এটা মূলত ওয়ান ওয়ে। এটা ধরে রাখবে এমনভাবে যে বাইরের দিকে আসতে পারবে, ভিতরে যেতে পারবে না। তারপরে এখানে এটা আটকে থাকবে, এটা পার্মানেন্টলি থাকবে, আর এটা খুলে আবার ব্যবহার করা হবে। আর এটা হচ্ছে প্রেসার গ্যাস। এই প্রেসার গ্যাসে আমরা যেভাবে লোড দিচ্ছি, সেটা অবশ্যই ডিজাইন থেকে আমরা ক্যালকুলেশন করে নেব। সেই ক্যালকুলেশনের অনেকগুলি সূত্র আছে, এখানে বেশ কিছু কারেকশন থাকবে ক্যালকুলেশনে। পোস্ট স্ট্রেসিংয়ে 3টা কারেকশন থাকে। সেগিং কারেকশন, তারপর ওই আমাদের যে কেবল আছে, ওই পাশে দেখতে পাচ্ছেন কেবল আছে, সেই কেবলের যে ইলংগেশনটা ডিজাইন করা আছে, সেখানে এই কেবলটা টেস্ট করার পরে যে ইলংগেশন পাওয়া যাবে, সেই ইলংগেশনের সাপেক্ষে এইটার একটা কারেকশন আসবে, যে এটা ইলংগেশন কমবে না বাড়বে। আরেকটা হচ্ছে গ্রিপ কারেকশন। এদিকে একটু দেখি, এইখান থেকে এই লাইভ গ্রিপ থেকে, এটা লাইভ গ্রিপ ভিতরে একটা আছে, লাইভ গ্রিপ থেকে মাস্টার গ্রিপ পর্যন্ত যে অংশটা আছে, সেটার জন্য যে এক্সট্রা ইলংগেশন হবে, সেই ইলংগেশনটাও যোগ করে, ডিজাইনের সাথে যোগ করে আমরা ক্যালকুলেশন করে অরিজিনাল ইলংগেশনে আসবো। তো আমরা যে হিসাব করে লোডটা দেবো, আমাদের কত লোড, বিভিন্ন একটা সিকোয়েন্স অনুযায়ী দেবো। 15%, 20%, 30%, বা যাই হোক, আমরা একটা সিকোয়েন্স তৈরি করে নেব। সাধারণত আমরা এখানে 15%, 30%, 45% এই সিকোয়েন্সে আগে, এবং ফাইনালি 90, 95, 97, 100, 103, 105 এরকম সিকোয়েন্সে আমরা লোডগুলি সাজাই। প্রত্যেকটা সিকোয়েন্সের জন্য এখানে আমরা লোড দেবো। আর এখানে র্যামটা বাইরের দিকে যাবে, র্যামটা বাইরের দিকে যাবে। এটা কতটুকু বাইরে বের হলো তা আমরা নেব। আর এখানে লোডটা আমরা আমাদের যে ডিজাইন বা ক্যালকুলেশন থেকে যে শিটে আমরা লিখবো, সেই শিট অনুযায়ী আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি। এই শিট অনুযায়ী আমাদের এই যে 15%-এ কত, এখানকার কাটা কত উঠবে,
30% কাটা কত উঠবে, তাইলে আমরা আমাদের মানে লক্ষিত লোডে পৌঁছে যাব। এরকম এই সিকোয়েন্সটা দেওয়া আছে, সেই সিকোয়েন্সের জন্য প্রথমে 15%, তারপর 30%, তারপর 45%, এভাবে সিকোয়েন্সিয়ালি লোড দেবো। এবং সেই লোড অনুযায়ী এখানে র্যাম কতটুকু বাইরে বের হয়, অর্থাৎ র্যাম বের হওয়া মানে এই কেবলগুলির সাথে নিয়ে বের হওয়া। তো কতটুকু, তার মানে কেবল কতটুকু লম্বা হয়, র্যাম যতটুকু বের হয় কেবল ততটুকুই লম্বা হয়। কতটুকু লম্বা হয় আমরা হিসাবটা নেব। নেওয়ার পরে আমরা গ্রাফ করে ভিতরে যে স্যাগিং আছে, এই যে কেবলটা এভাবে ঝুলে আছে, সেখানে শুরুতেই তো জিরোতেই তো আর টেনশনে নাও থাকতে পারে, সেখানে একটু লুজ থাকতে পারে, সেই লুজ কারেকশন। কিন্তু জ্যাক যখন বাইরে বের হবে, এই জ্যাক তো সেই লুজটাকেও বের করে দেবে। সেই লুজ কারেকশনের জন্য আমরা একটা গ্রাফ করব, এবং গ্রাফ করার পরে অরিজিনাল ইলংগেশনটা আমরা পাবো। আচ্ছা, তো এই সব কিছু মিলিয়ে আমরা এখন টেনশনিংয়ে যাবো। তার আগে আমরা আরও কিছু মার্ক নেব, যেমন আমরা এইটা অলরেডি করে ফেলেছি এই হিসাবটা, এবং ইতিমধ্যে খাতার মধ্যে আমরা লিখে রেখেছি, বা আমরা ওই হিসাবটা করেছি ইলংগেশন ডিজাইনের সাথে অরিজিনালি এই কেবলগুলির যে প্রপার্টি আছে সেই প্রপার্টির সাথে ইলংগেশন কতটুকু হবে তাও আমরা করে ফেলেছি। এখন আমরা গাড়াটা যেহেতু উপরের দিকে উঠবে, টেনশনিংয়ের পরে কতটা উঠবে তা মাপার জন্য আমরা কিছু মার্ক দিই। যেভাবে আছে ঠিক 200 মিলিমিটারে আমরা একটা মার্ক করছি, এখানে 200 লেখা আছে। এই দাগটা হল 200 মিলিমিটারে। গাডারটা যদি উপরের দিকে উঠে যায় তাহলে অবশ্যই এই গ্যাপটা অনেক বেড়ে যাবে, 200 থেকে 210, 220, 230, যাই হোক যতটুকু ওঠে ততটুকু বেড়ে যাবে। আমরা কতটুকু বেড়ে যাবে তা নির্ধারণ করার জন্য এটা রাখলাম। আর একটা দাগ আমরা এখানে দেখতে পারতেছেন, এই দেখতে পারতেছেন এই আরেকটা দাগ, এখানে 70 লেখা আছে। তার মানে এই যে এই গাডারটা এখান থেকে 70 মিলিমিটার আমরা দূরে আছে গাডারটা। এই গাডারটা ওই দিকে যাবে না এইদিকে আসবে, গেলে কতটুকু যাবে বা আসবে তাও আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে জেনারেটর। এই জেনারেটর যে বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুৎ হাইড্রোলিক জ্যাকের যে পাম্প চলবে, সেই পাম্প একটা মোটরের মাধ্যমে চলবে। সেই মোটরকে চালিত করতে যে বিদ্যুৎ প্রয়োজন, সেই বিদ্যুৎ এই জেনারেটর উৎপাদন করে দেবে। এটাও এই টেনশনিংয়ের যন্ত্রপাতির একটা অংশ। আমাদের পিছনে গার্ডার দেখতে পাচ্ছেন, ওই গার্ডার টেনশনিং হবে, জ্যাক লাগানো আছে। আমরা জ্যাক দেখালাম, তারপর পাম্প দেখালাম, এই জেনারেটর দেখালাম, এবং আমরা অন্যান্য মেজারমেন্টও সেট করে ফেলেছি। এখন আমরা টেনশনিং কাজ শুরু করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের গার্ডারের স্ট্রেসিং কাজ এগিয়ে চলেছে, কিন্তু আমরা এই ভিডিওতে আপনাদের সামনে যা নিয়ে এসেছি তা কেবল একটা প্রাথমিক ধারণা মাত্র। পেছনে রয়ে গেছে আরও অনেক কারিকুলাম, যেমন একটা জ্যাক আপনি কিভাবে চেক করবেন, এলাও করবেন নাকি ডিসঅ্যালাউ করবেন, ডিসঅ্যালাউ করলে কেন করবেন, জ্যাকের ক্যালিব্রেশন থেকে আমাদের কাঙ্ক্ষিত লোডের বিপরীতে গেজের রিডিং কিভাবে নির্ধারণ করবেন, ওয়ারের টেস্ট রিপোর্ট থেকে কিভাবে ডিজাইন ইলাঙ্গেশন কারেকশন করবেন, গ্রিপ লেন্থের ইলাঙ্গেশন কিভাবে সমন্বয় করবেন, গ্রাফের মাধ্যমে কিভাবে ওয়ারের স্যাগিংয়ের কারেকশন করবেন, স্লিপ কি এবং কিভাবে পাবেন, ইত্যাদি বিস্তারিত এবং আরও অনেক খুঁটিনাটি বিষয় এই ভিডিওর আড়ালেই থেকে যাচ্ছে। আপনার চাহিদা অনুযায়ী আপনার সুনির্দিষ্ট জিজ্ঞাসা কমেন্ট বক্সে লিখে যাবেন। আমরা অন্য কোনো পর্বে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আপনার সামনে হাজির হব ইনশাআল্লাহ। গ্যাস রিডিং অর্থাৎ লোডের বিপরীতে স্কেল দিয়ে মেপে এভাবে লিপিবদ্ধ করা হচ্ছে ইলংগেশন, এবং পরবর্তীতে লোড ভার্সাস ইলংগেশন গ্রাফ থেকে স্যাগিং এর কারেকশন পাওয়া যাবে। আমাদের এই গার্ডারে 4টা কেবল ছিল। আলহামদুলিল্লাহ আমরা 4টা কেবল ইতিমধ্যে স্ট্রেচিং শেষ করেছি। এখন আমরা দেখব স্ট্রেচিং শেষে গার্ডারের প্রতিক্রিয়া কি বা গার্ডারে কি পরিবর্তন এসেছে। লক্ষ্য করুন, এখানে আমরা এই দাগটা 200 মিলিমিটারে রেখেছিলাম শাটার থেকে। আমরা এখানে 200 লিখে রেখেছিলাম, এখন 210 দেখা যাচ্ছে। তার মানে এখান থেকে 10 মিলিমিটার গার্ডারটা আপ হচ্ছে। আর এমনি তো আমরা দেখতে পাচ্ছি যে নিচে ছিদ্র, তার মানে গার্ডারটা উপরের দিকে আপ হয়েছে, আপ শিফটিং হয়েছে। আরেকটা জিনিস,
আমরা এই দিক থেকে লিখে রেখেছিলাম 70 মিলিমিটার। তো এখন দেখা যাচ্ছে 72 বা 73 মিলিমিটার দড়ি, 73 মিলিমিটার। তার মানে গার্ডারটা 3 মিলিমিটার মতো ওই দিকে সরে গেছে। এখন এই যে গার্ডারটা উপরের দিকে উঠে গেল, তার মানে গার্ডার একটা বাকলিং, এরকম একটা বাকলিং তৈরি হলো। তো আমরা এখান থেকে 10 মিলিমিটার বাকলিং পেয়েছি, কিন্তু আমরা একটু দুই প্রান্তে, পিছনের প্রান্তে একটু দেখবো, সেখানে বাকলিংয়ের আরও একটা মেম্বার আছে। এই দাগটা দিয়েছিলাম ওই নিচ থেকে এই পর্যন্ত হাইট ছিল 300 মিলিমিটার, এখন 290 মিলিমিটার আমরা দেখতে পাচ্ছি। তার মানে 10 মিলিমিটার নিচের দিকে ডাউন হয়েছে। এটা বাকলিংয়ের একটা অংশ, এরকম বাকলিংয়ের একটা অংশ এদিকে ডাউন হয়েছে, মাঝখানে আপ হয়েছে, ওই প্রান্তেও ডাউন হয়েছে। তার মানে এখানে আমরা পেলাম 10 মিলিমিটার ডাউন, মাঝখানে 10 মিলিমিটার আপ। তাহলে মোট বাকলিং আমরা ধরতে পারি 20 মিলিমিটার। আমি যেটাকে বাকলিং বললাম, এটা বোঝানোর সাথে সহজে বললাম, এটা ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে হগিং। আর বাকলিং বলা হবে সেটাকে যেটা ডান দিকে বাম দিকে কতটুকু সরে গেছে, আমরা সেটা দেখেছি 3 মিলিমিটার। আর উপরের দিকে উঠেছে 20 মিলিমিটার, এটাকে হগিং বলা হবে আর কি। আচ্ছা, এখন আমরা আবার দেখবো এই যে এখানে লক্ষ্য করি গাডারটা উপরে উঠে গেছে। এখন এর উপর তার কোনো নির্ভরতা নাই বা কোনো ভর নাই, অর্থাৎ গাডারটা নিজে নিজে দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে তার শূন্য লিফটিং বা এই মুভমেন্টের একটা সুযোগ তৈরি হয়েছে ডানা বায়ে মুভ করার। কারণ সে তার যেহেতু কন্ট্যাক্ট এরিয়া কমে গেছে, সে দুই পাশে একটা ছোট্ট অংশের উপরে কন্ট্যাক্ট করে বসে আছে, মাঝখানে তার কোনো টাচ নাই। সুতরাং গাডারটা এখন ঝড়ে বা যে কোনো ধরনের ভাইব্রেশন তৈরি হলে, ভূমিকম্প বা ঝড় তুফানও যদি হয়, এটা কাত হয়ে পড়ে যেতে পারে। সুতরাং এটাকে এখন অন্য গাডারের সাথে কোনো একটা সাপোর্ট দিয়ে, টানা দিয়ে ওয়েল্ডিং করে রাখতে হবে। যতক্ষণ পর্যন্ত না ক্রস গাডার সেটিং করা হচ্ছে, ততক্ষণ কোনো না কোনো সাপোর্টের উপর রাখতে হবে, না হয় গাডারটা ঝুঁকের মধ্যে থেকে যাবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।